হ্যালো স্টুডেন্ট, আমাদের সবাইকে আবার ইজি বায়োলজি ক্লাসেস আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি দ্বাদশ শ্রেণীর যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম তার পরবর্তী অংশ আলোচনা করব। আমি কেন্দ্রীয় মতবাদের অন্তর্গত প্রথম পদ্ধতি প্রতিলিপিকরণ নিয়ে আলোচনা করেছি। আজকে ট্রান্সক্রিপশন পদ্ধতিটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ট্রান্সক্রিপশন বলতে কী বোঝায়? কেন্দ্রীয় মতবাদের প্রথম পদ্ধতি ছিল প্রতিলিপিকরণ। প্রতিলিপিকরণ পদ্ধতিটি ডিএনএ থেকে ডিএনএ সংশ্লেষ ঘটে। এবার ডিএনএ থেকে আরএনএ সংশ্লেষের যে পদ্ধতি, ডিএনএ থেকে আরএনএ সংশ্লেষের যে পদ্ধতি, সেই পদ্ধতিকে বলা হয় ট্রান্সক্রিপশন। তাহলে আমরা সংজ্ঞা এইভাবে বলতে পারি, যে প্রক্রিয়ার মাধ্যমে আরএনএ পলিমারেজ উৎসেচকের সহায়তায় ডিএনএ থেকে আরএনএ সংশ্লেষ ঘটে তাকে বলা হয় ট্রান্সক্রিপশন। এই প্রক্রিয়ায় যে উৎসেচকটি ব্যবহৃত হয় সেটিকে বলা হয় আরএনএ পলিমারেজ। সংজ্ঞার মধ্যে পলিমারেজ কথাটি আমাদের উল্লেখ করলে খুব ভালো হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ট্রান্সক্রিপশন কিছুই না একটি পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে ডিএনএ থেকে আরএনএ সংশ্লেষ ঘটে থাকে। এবার আমরা এই ট্রান্সক্রিপশন পদ্ধতির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পড়ব, তারপরে উপাদান সম্পর্কে জানব এবং তারপরে পদ্ধতির ধাপগুলো আলোচনা করব। প্রথমেই যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়ব, মুখ্যত প্রথম বৈশিষ্ট্যটি হলো ডিএনএ থেকে আরএনএ সংশ্লেষের সময় ব্যবহৃত ডিএনএ, যাকে আমরা বলি ছাঁচ ডিএনএ, টেমপ্লেট বা ছাঁচ ডিএনএ। এই টেমপ্লেট বা ছাঁচ ডিএনএ আমরা জানি যে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতি শুরু হবে তাকে বলা হয় টেমপ্লেট ডিএনএ। তো এই ডিএনএ দুটি তন্ত্রী থাকে, দুটি তন্ত্রীতে কিন্তু আরএনএ সংশ্লেষ ঘটে না। এই দুটি তন্ত্রের একটি হলো 5' 3 অভিমুখ, একটা হলো 3D5 অভিমুখ। এই দুটি তন্ত্রের মধ্যে যেই তন্ত্রটিতে বা যেই তন্ত্রটির উপরে ট্রান্সক্রিপশন শুরু হবে বা ট্রান্সক্রিপশন সম্পন্ন হয় তাকে বলা হয় টেমপ্লেট বা অ্যান্টিসেন্স তন্ত্র। তাহলে এখানে টেমপ্লেট তন্ত্র বলতে 3 to 5 অভিমুখে যে তন্ত্রটি আছে এর উপরে যেহেতু ট্রান্সক্রিপশন সম্পন্ন হয় এটাকে বলা হচ্ছে টেমপ্লেট বা অ্যান্টিসেন্স তন্ত্রী, এবং যেটির উপর ট্রান্সক্রিপশন হয় না সেটিকে আমরা সেন্স তন্ত্রী বা কোডিং তন্ত্রী বলি। তাহলে এর অপরটি হলো সেন্স বা কোডিং তন্ত্রী। দ্বিতীয় মুখ্য বৈশিষ্ট্য হলো ডিএনএ থেকে আরএনএ সংশ্লেষের সময় ব্যবহৃত হয় রাইবো নিউক্লিওটাইড। এই রাইবো নিউক্লিওটাইডগুলি প্রিকারসার হিসাবে কাজ করে থাকে। এই প্রিকারসার হিসাবে কাজ করে এটিপি, জিটিপি, সিটিপি বা ইউটিপি। 3 নম্বর মুখ্য বৈশিষ্ট্য হলো প্রোমোটার অঞ্চল। ডিএনএর একটা নির্দিষ্ট স্থান, যে স্থান থেকে আরএনএ সংশ্লেষ শুরু হয়, আমরা যদি এখানে দেখি এই ডিএনএ ক্ষেত্রে এই নির্দিষ্ট একটি স্থান যেখান থেকে আরএনএ সংশ্লেষ শুরু হবে সেই স্থানটিকে বলা হয় প্রোমোটার অঞ্চল। প্রোমোটার অঞ্চল। এবার এই প্রোমোটার অঞ্চলের বাম দিকের যে পেশগুলো থাকে সেগুলিকে বলা হয় আপ স্ট্রিম, ডান দিকের যে পেশগুলো থাকে সেগুলোকে বলা হয় ডাউন স্ট্রিম। এই আপস্ট্রিম বেসের -10 বেসের ক্ষেত্রে দেখা যায়
ডিএনএর বেসগুলো টি এ টি 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 এ টি এ এ টি এইভাবে বেসগুলো থাকে, সেই স্থানটিকে বলা হয় টাটা বক্স। এবং এটা আবিষ্কার করেছিল প্রিবনাউ, তার নাম থেকে এটিকে বলা হয় প্রিবনাউ বক্স বলা হয়। অন্যদিকে প্রোমোটার অঞ্চলের পরবর্তী যেখানে ট্রান্সক্রিপশন পদ্ধতি শেষ হবে সেই অঞ্চলটিকে বলা হয় সমাপ্ত অঞ্চল। এই সমস্ত অঞ্চলে অ্যাডেনিনগুলো বেশি করে থাকে এবং সেখানে পলিয়ে গঠন করে অবস্থান করে। নেক্সট পরবর্তী গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল আরএনএ সংশ্লেষের সময় সবসময় এর অভিমুখ, যেহেতু এখানে দুটি তন্ত্রের 3 to 5 অভিমুখে সেটিকে বলা হচ্ছে অ্যান্টাসিস তন্ত্রে। এই তন্ত্রের উপরে সবসময় আরএনএ সংশ্লেষ ঘটবে 5 to 3 অভিমুখে। এটা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এছাড়া এই পদ্ধতিতে যে গুরুত্বপূর্ণ উৎসেচক ব্যবহৃত হয় সেই উৎসেচকটির নাম হলো আরএনএ পলিমারেজ, এটিকে আরএনএ পিও শর্ট সংক্ষেপে বলা হয়। তবে প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে একটি আরএনএ পলিমারেজ ব্যবহৃত হয়। যদি ইউক্যারিওটিক কোষ হয়, ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে আরএনএ পলিমারেজ 1, 2 এবং 3 তিনটি আরএনএ পলিমারেজ ব্যবহৃত হয়ে থাকে। তো এগুলো হলো কিছু গুরুত্বপূর্ণ। আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে আরএনএ সংশ্লেষের সময় প্রয়োজনীয় যে বিক্রিয়াগুলি সেগুলো সাইটোপ্লাজমে ঘটে এবং দরকারি উপাদানগুলি সাইটোপ্লাজম থেকে সংগ্রহ করে থাকে। তো এই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি পড়ে নিয়ে এবার আমরা চলে যাব উপাদান সম্পর্কে। এই পদ্ধতির ক্ষেত্রে কোন কোন উপাদানগুলি ব্যবহৃত হয়। আরএনএ সংশ্লেষের সময় অর্থাৎ ট্রান্সক্রিপশনের সময় যে উপাদানগুলো ব্যবহৃত হয় তার মধ্যে প্রথমত 1 নম্বর হলো ছাঁচ ডিএনএ, 2 নম্বর হলো প্রোটিন কিছু ব্যবহৃত হয়, তার মধ্যে নাস প্রোটিন একটা উল্লেখযোগ্য প্রোটিন, 3 নম্বর উৎসেচক বা এনজাইম যেটি ব্যবহৃত হয় সেটি বলা হয় আরএনএ পলিমারেজ উৎসেচক। এই আরএনএ পলিমারেজ উৎসেচকের দুটি অংশ থাকে, একটি হলো কোর উৎসেচক এবং সিগমা ফ্যাক্টর। এই কোর উৎসেচকের মধ্যে আবার 4 ধরনের উপাদান থাকে, 2টি আলফা, একটা বিটা, একটি বিটা ডাস, একটি ওমেগা। এই 4টি উপাদান নিয়ে কোর উৎসেচক গঠিত হয় এবং এর সঙ্গে যখন সিগমা ফ্যাক্টর যুক্ত হয়, এই সিগমা ফ্যাক্টর অ্যাটাচ হলে পারে তখন গঠন করে বড় এনজাইম। এভাবে সম্পূর্ণ উৎসেচকটি আরএনএ পলিমারেজ গঠিত হয় এবং এই প্রক্রিয়ার ক্ষেত্রে সহায়তা করে থাকে। এছাড়া এখানে প্রিকারসর হিসাবে ব্যবহৃত হয়, আমরা আগে জেনেছি যে প্রিকারসর হিসাবে এখানে এটিপি, সিটিপি, জিটিপি এবং ইউটিপি ব্যবহৃত হয়। যেহেতু আরএনএতে থ্রায়োমিনের পরিবর্তে ইউরাসিল থাকে তাই এখানে ইউটিপি ব্যবহৃত হয়ে থাকে। এই প্রক্রিয়াটি প্রথম লক্ষ্য করা হয়েছিল, ট্রান্সলেশন প্রক্রিয়াটি প্রথম ইকোলাইয়ের দেহে লক্ষ্য করা গেছিল। আমরা এখানে যে পদ্ধতিটি পড়ব এখানে সেটি আমরা প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে ট্রান্সক্রিপশনের পদ্ধতিটি আলোচনা করব। তাহলে এই উপাদানগুলি আমাদের মনে রাখতে হবে। এবার আমরা পদ্ধতি নিয়ে আলোচনা শুরু করব। ট্রান্সক্রিপশনের একটি কন্টিনিউয়াস প্রসেস বা একটি ঘটনা, কিন্তু আলোচনার সুবিধার জন্য এটিকে 3টি ধাপে ভাগ করা হয়েছে। এর প্রথম ধাপটি হলো ইনিশিয়েশন বা প্রারম্ভিক দশা। ইনিশিয়েশন বা প্রারম্ভিক দশা। এই প্রারম্ভিক দশায় কি কি ঘটনাগুলো ঘটে সেগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করব। প্রথমত যে ডিএনএ থেকে আরএনএ সংশ্লেষ হবে সেটিকে টেম্পোরারি ডিএনএ বলা হয়। ধরলাম এটি হলো একটা ছাঁচ ডিএনএ বা টেম্পোরারি ডিএনএ।
এর মধ্যে 3 to 5 ওহমের যেই তন্ত্রটি আছে তার উপরে নতুন আরএনএ সংশ্লেষ হবে। আরএনএ সংশ্লেষের প্রথম ধাপ হচ্ছে ইনিশিয়েশন বা প্রারম্ভিক দশা। ইনিশিয়েশন সাইট শনাক্ত করা। তো এখানে যে স্থানে প্রোমোটার অবস্থান করে, প্রোমোটার অঞ্চল, এই প্রোমোটার অঞ্চল থেকে যেহেতু এই প্রক্রিয়াটি শুরু হয়, এই প্রোমোটার অঞ্চলে প্রথমে হলো এনজাইম বা আরএনএ পলিমারেজ এসে বদ্ধ হয়। প্রোমোটার অঞ্চলে আরএনএ পলিমারেজ এসে বদ্ধ হলে তখন সেই ধাপটিকে বলা হয় ক্লোজ কমপ্লেক্স বা বদ্ধ জোট। তো প্রারম্ভিক দশার মধ্যে ফার্স্ট স্টেপ বলতে পারি আমরা, এটিকে বলা হচ্ছে বদ্ধ জোট বা ক্লোজ কমপ্লেক্স। এখানে হলো এনজাইম এসে বদ্ধ হচ্ছে এবং বদ্ধ হওয়ার পরে এই প্রক্রিয়াটা শুরু হবে। দ্বিতীয় ধাপে যে স্থানে প্রোমোটার অঞ্চলে হলো এনজাইম বদ্ধ হলো, আসার পরে এর মিডিল বন্ডগুলোকে ব্রেক করবে। ব্রেক করার পরে তন্ত্র থেকে দুটি তন্ত্রকে পৃথক করবে। এই পৃথক হয়ে গেলে তখন এই সমগ্র গঠনটিকে একত্রে বলা হয় মুক্ত জোট বা ওপেন কমপ্লেক্স। এভাবে বন্ডগুলো ভেঙে গিয়ে অবস্থান করে। মুক্ত জোটের পরে এর সঙ্গে কিন্তু সিগমা ফ্যাক্টর অ্যাটাচ থাকে। মুক্ত জোটের পরে যেই তন্ত্রগুলি সেপারেট হলো, অর্থাৎ যেটি আমাদের অ্যান্টিসেন্স তন্ত্রী বা যারও প্রথম আরএনএ সংশ্লেষ হবে, তার উপরে দুটি নিউক্লিওটাইড প্রবেশ করে। তখন আমরা নেক্সট ডায়াগ্রামে দেখা করি এইভাবে হলো এনজাইম বদ্ধ থাকে এইভাবে, এর উপরে দুটি নিউক্লিওটাইড প্রবেশ করে যায়। দুটি নিউক্লিওটাইড প্রবেশ করলে একে বলা হয় টার্নারি জোট। টার্নারি জোট বলা হয়। এই টার্নারি জোটের পরে গঠন গঠিত হওয়ার পর সিগমা ফ্যাক্টর এখান থেকে সরে যায়। সিগমা ফ্যাক্টর সরে গেলে, সিগমা ফ্যাক্টর এখান থেকে অপসারিত হওয়ার পর সরে যাবে। সিগমা ফ্যাক্টর সরে গেলে আরএনএ সংশ্লেষ শুরু হয়ে গেছে বলে মনে করা হয়। বা অন্যদিকে আমরা বলতে পারি যে আরএনএ সংশ্লেষ শুরু হলে সিগমা ফ্যাক্টর সরে যায়। আমরা দুইভাবে বলতে পারি। এইভাবে এখানে আমরা এই চারটে ডায়াগ্রামের মাধ্যমে ইনিশিয়েশন বা প্রারম্ভিক দশাটি কমপ্লিট হয়। তাহলে প্রথমে বদ্ধ জোট গঠিত হয়, তারপরে মুক্ত জোট গঠিত হয়, তারপরে টার্নারি জোট গঠিত হয়, আর তারপরে আরএনএ সংশ্লেষ এখান থেকে শুরু হয়ে যায়, সিগমা সরে যায় এবং আরএনএ সংশ্লেষ হিসাবে আস্তে আস্তে চলতে থাকে। এইভাবে এই প্রক্রিয়া শুরু হলো। এবার শুরু হওয়ার পর দ্বিতীয় ধাপটি হচ্ছে শৃঙ্খল দৃঢ়ীকরণ বা আমরা চেন ইলোঙ্গেশন বলতে পারি। শৃঙ্খল দৃঢ়ীকরণ বা শৃঙ্খল সম্প্রসারণ 2 নম্বর পদ্ধতি। শৃঙ্খল সম্প্রসারণ বা চেন ইলোঙ্গেশন। ওপেন টার্নারি জোট গঠিত হওয়ার পর যখন নিউক্লিওটাইডগুলো এইভাবে এমআরএনএ সংশ্লেষ হতে আসে, এইভাবে হলো এনজাইম বদ্ধ হয়ে থাকে, সামনের দিকে মুভ করে। তো সম্প্রসারণ পদ্ধতির মধ্যে আমরা আলোচনা করি এখানে যে ইনিশিয়েশনের পর কন্টিনিউ কিন্তু আর হলো এনজাইম যেখানে বদ্ধ হয়েছিল, সিগমা সরে যাওয়ার পর শুধু কোর এনজাইমটি থাকে। এই কোর এনজাইম নাস প্রোটিনের সাহায্যে, নাস প্রোটিন এর সহায়তায় সামনের দিকে এগিয়ে যাবে। যত সামনের দিকে এগিয়ে যায় এই বন্ধনগুলো ব্রেক করে ভেঙে যায় এবং তন্ত্রের জোটে সেপারেট হবে এবং সেপারেট হলে সাইটোপ্লাজম থেকে এই 3 to 5 তন্ত্রের পরিপূরক বেসগুলি এসে এখানে পরপর যুক্ত হয় হাইড্রোক্সাইড গ্রুপের দিকে এবং যুক্ত হওয়ার পর এই শৃঙ্খল আস্তে আস্তে দীর্ঘ হতে থাকে। এই প্রক্রিয়াটি বলা হচ্ছে শৃঙ্খল সম্প্রসারণ। আর সাইটোপ্লাজম থেকে সব রাইবোনিউক্লিওটাইডগুলো সংগ্রহ করে। এক্ষেত্রে মনে রাখা দরকার যে এই প্রক্রিয়াটি খুব স্পিডে সম্পূর্ণ হয়। এক্ষেত্রে প্রক্রিয়াটি কোষের ক্ষেত্রে প্রায় সেকেন্ডে 50টি করে রাইবোনিউক্লিওটাইড যুক্ত হতে পারে এবং সম্প্রসারণ ঘটাতে সক্ষম হয়।
তাহলে এটিকে বলা হচ্ছে সম্প্রসারণ দশা। সম্প্রসারণের পরে লাস্ট ফেজ হলো সম্প্রসারণের পর লাস্ট ফেজ হলো সমাপ্তি দশা। সমাপ্তি দশা বা টার্মিনেশন ফেজ। টার্মিনেশন ফেজ সমাপ্তি দশায় এই প্রক্রিয়াটি বন্ধ হবে। ইলংগেশনের ক্ষেত্রে এই প্রক্রিয়াটি যত ফোর এনজাইম সামনের দিকে এগিয়ে যায় সেই প্রক্রিয়াটি চলতে থাকে এবং এমআরএনএ সংশ্লেষ ঘটে থাকে। এভাবে যেতে যেতে এমন একটা সময় আসবে শেষ প্রান্তে গিয়ে যেখানে টার্মিনেশন অঞ্চল বলা হয়। এই টার্মিনেশন অঞ্চলে পৌঁছালে সেখানে রো ফ্যাক্টর উপস্থিতিতে কোনো সময় রো ফ্যাক্টর ছাড়াই সেই প্রক্রিয়াটি বন্ধ হয়ে এটিকে বলা হয় সমাপ্তকরণ দশা। তবে এই সমাপ্তকরণের ক্ষেত্রে মনে রাখতে হবে এই সমাপ্তকরণ দুইভাবে হয়ে থাকে। রো ফ্যাক্টরের প্রেজেন্সে রো ফ্যাক্টর বলা হয়। এই রো ফ্যাক্টরের প্রেজেন্সে কিন্তু সমাপ্তকরণটি ঘটে। তবে এই প্রক্রিয়াটি দুইভাবে হয়। কোনো সময় রো নির্ভরশীল হয়, আবার রো নিরপেক্ষ হতে পারে। তো রো নির্ভরশীল বলতে এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময় আমার একটা সময় আসলো যেখানে গিয়ে দেখা গেল যে রো ফ্যাক্টর উপস্থিত হয়েছে। এই রো ফ্যাক্টর উপস্থিত হলে সেখানে অটোমেটিক টার্মিনেশন উপাদানগুলো বা সমাপ্তিকরণ উপাদানগুলো সেখানে কাজ করবে এবং এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। কিন্তু কোনো সময় রো নিরপেক্ষ হয়ে থাকে। এখানে রো ফ্যাক্টর দরকার হয় না, কিন্তু আরএনএ সংশ্লেষ করতে গিয়ে এমন কিছু বেস এখানে উপস্থিত হয় যেই বেসগুলো এখানে হেয়ারপিন লাইন বা হেয়ারপিনের মতো কাঁটার মতো একটা অংশ গঠন করে। হেয়ারপিন বা কাঁটার মতো চুলের যে কাঁটাগুলো ইউজ করা হয় সেই কাঁটার মধ্যে একটা অংশ গঠন করে এবং সেই গঠনটি গঠিত হওয়ার জন্য পুরো এনজাইম বা এই এনজাইম সামনের দিকে এগিয়ে যেতে পারে না। আর সামনে এগিয়ে যেতে না পারলে সেখানে গিয়ে প্রসেসটি বন্ধ হয়ে যায়। এভাবে রো ফ্যাক্টরের সাহায্যে এবং কোনো সময় রো নিরপেক্ষ বা রো ফ্যাক্টর ছাড়াই কিন্তু এই পদ্ধতির সমাপ্তকরণ ঘটে। এইভাবে ডিএনএ থেকে আরএনএ সংশ্লেষ ঘটে থাকে বা ট্রান্সক্রিপশন পদ্ধতি সম্পূর্ণ হয়। এই ট্রান্সক্রিপশন পদ্ধতি সম্পূর্ণ হওয়ার পর যে ডিএনএ থেকে যে আরএনএটি উৎপন্ন হয়, ট্রান্সক্রিপশন পদ্ধতি সম্পূর্ণ হওয়ার পর ডিএনএ থেকে যে আরএনএটি উৎপন্ন হয় এটিকে বলা হয় HNRNA বা হেটেরোনিউক্লিয়ার আরএনএ। এই আরএনএর ক্ষেত্রে কিছু নিষ্ক্রিয় এবং কিছু সক্রিয় জিন থাকে। তো এই ট্রান্সক্রিপশনের পরে যে পরবর্তী যে ঘটনাটি ঘটে একে বলা হয় ট্রান্সক্রিপশন পরবর্তী ঘটনা। ট্রান্সক্রিপশন পরবর্তী ঘটনা বা পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন। পরবর্তী ঘটনা। এই ট্রান্সক্রিপশন পরবর্তী ঘটনাগুলোর মধ্যে তিনটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে। একটি হলো ক্যাপিং। এই ক্যাপিং পদ্ধতিতে এই সামনের দিকের অংশটাতে মিথিওনিন এসে যুক্ত হয়। এইউজি কোড থাকে যে স্থানটি, সেটাকে বলে ক্যাপিং বলা হয়। শেষ প্রান্তে অ্যাডেনিনগুলো যুক্ত হয় এখানে, এটাকে বলা হয় পলি অ্যাডেনিলেশন বা এটাকে টেলিং বলা হয়। এবং মিডিলে যে অংশটা থাকলো সেই অংশের ক্ষেত্রে যে মুখ্য ঘটনাটি ঘটে থাকে বলা হয় স্প্লেসিং বলা হয়। এই স্প্লেসিং কি হয়, এই অংশের মধ্যে কিছু সক্রিয় জিন থাকে, কিছু নিষ্ক্রিয় জিন থাকে। তো এখানে যেগুলো সক্রিয় জিনযুক্ত যে অঞ্চল সেগুলোকে বলা হয় এক্সন। এবার থাকলে একটা নিষ্ক্রিয় অংশ এন্ট্রন, আবার পরে থাকলে এখানে এক্সন, আবার এরপরে আসবে এন্ট্রন। এইভাবে জিনগুলো অবস্থান করে। স্প্লেসিং এর মুখ্য কাজ হলো যেখানে যেখানে এন্ট্রন থাকবে সেগুলোকে এন্ট্রনগুলোকে অপসারণ করা। এন্ট্রনকে অপসারণ করা, একে অপসারণ করা হয়। এন্ট্রন অপসারণ হয়ে গেলে শুধুমাত্র সক্রিয় এক্সনগুলি শুধু অবস্থান করে। এই এক্সনগুলি সক্রিয় জিন হিসেবে কাজ করে, যেগুলো পরবর্তীকালে প্রোটিন সংশ্লেষে সহায়তা করবে। এভাবে ট্রান্সক্রিপশন পরবর্তী ঘটনা বা পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন সম্পন্ন হয়ে থাকে। তো আজকে আমরা সেন্ট্রাল ডগমা বা কেন্দ্রীয় মতবাদের যে দ্বিতীয় পদ্ধতি ট্রান্সক্রিপশন আলোচনা করলাম। এর পরবর্তীতে নেক্সট ভিডিওতে আমি ট্রান্সলেশন বা প্রোটিন সংশ্লেষের পদ্ধতি নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।